আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে, সাথে আছে আমি নুসরাত জাহান মন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঈদ যাত্রার শেষ দিন আজ প্রিয়জনের সাথে আনন্দ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন মানুষ। মহাসড়কে নেই যানজট, ট্রেন যাত্রায় স্বস্তি। ঈদুল আজহার শেষ সময় সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বাজেটের মধ্যে গরু কিনতে পারায় খুশি ক্রেতারা। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। কঠোর অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের দিন গরম থাকবে, বিকেলে বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া অফিস। কোন উস্কানিতে পা দেবে না বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করছে না সরকার, অভিযোগ রিজভীর। এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জামারায় পাথর নিক্ষেপের পর পশু কোরবানি দিলেন হাজিরা। দর্শক, শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছে। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে আজও বাস, ট্রেন ও লঞ্চে ঢাকা ছাড়ছেন মানুষ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও কোনো যানজট নেই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এর আশপাশের এলাকায় গেল 2 দিন তীব্র যানজটে নাকাল হয়েছেন ঈদে ঘরমুখী যাত্রীরা। আজ সকাল থেকেই সড়ক যাত্রায় স্বস্তি ফিরেছে। মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ এবং বঙ্গবন্ধু সেতু এলাকায় একাধিকবার গাড়ি বিকল এবং টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় ভোর রাত থেকে সকাল 8টা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে যান চলাচল। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে উত্তরাঞ্চলের মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চলে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? মহাসড়কে যানজট আছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? জি বোন, আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে রাত পোহালেই ধর্মপ্রাণ মুসলমানদের অর্থাৎ মুসলিম উম্মার যে ধর্মীয় যে উৎসব ঈদুল আজহা সেটি কিন্তু সেটি কিন্তু পালন করার উদ্দেশ্যে ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে গত কদিন ধরে কিন্তু ঢাকা থেকে কিন্তু মানুষজন, উত্তরাঞ্চলের যে মানুষজন, তারা কিন্তু এই মহাসড়কে, আমি রয়েছি রংপুর ঢাকা মহাসড়কে, এই মহাসড়কে কিন্তু তারা বিশেষ করে বাস যোগে, ট্রাক এবং বিভিন্ন পিক আপ থেকে শুরু করে মাইক্রো এবং বিশেষ করে পার্সোনালি যে মোটরসাইকেল যোগে কিন্তু তারা উত্তরাঞ্চলে পরিবার পরিজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু তারা এই মহাসড়ক দিয়েই কিন্তু তারা আসলে রংপুরের বিভিন্ন যে উত্তরাঞ্চলের যে জেলাগুলোতে রয়েছে সেখানে কিন্তু তারা চলে যাচ্ছে। তবে ঘরমুখো মানুষের কিন্তু বাড়তি চাপ থাকলেও কিন্তু গাড়ির যে আসলে যে চাপটি সেটি কিন্তু মহাসড়কে রয়েছে। তবে বিভিন্ন জায়গায় যেহেতু এখন মহাসড়কের 4 লেনের কাজ চলমান রয়েছে, বিভিন্ন জায়গায় কাজ থাকার কারণে কিন্তু কোথাও দীর্ঘগতির যে যানবাহন সেটি চলাচল রয়েছে। তবে আমরা দেখেছি যে রংপুর ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় সেখানে কিন্তু গতকাল থেকে কিন্তু আজকেও যেহেতু ওখানে কাজ চলমান থাকায় কিন্তু সেখানে একটু যানজট হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু আমরা কোথাও যে তীব্র যানজটের কিন্তু কোনো খবরাখবর কিন্তু আমরা পাইনি। তবে বিশেষ করে হাইওয়ে পুলিশ এবং রংপুর জেলা পুলিশ কিন্তু বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেখানে যানজট হয়ে থাকে সেই জায়গাগুলোতে কিন্তু তারা বিশেষ করে তাদের টিম রয়েছে এবং তারা নজরদারি রয়েছে যে কোথাও যেন তীব্র যানজট এবং বিশেষ করে ঘরমুখো মানুষ যারা রয়েছে শেষ মুহূর্তে যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে কারণে কিন্তু র্যাব থেকে শুরু করে এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু কন্ট্রোল বক্স কিন্তু তারা খুলে বসেছে। এবং বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে রংপুরে যেহেতু রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, সেজন্য কিন্তু শেষ মুহূর্তে কিন্তু যে ঢাকা থেকে যে উত্তরাঞ্চলের মানুষ তারা এই নারীর টানে বাড়ি ফিরে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন। তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন যোগে, বাট যোগে থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা এই উত্তরাঞ্চলে এসে পৌঁছেছেন। এই ছিল আমার কাছে রংপুর থেকে যে ঈদ যাত্রা অর্থাৎ মহাসড়কের ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি।
মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে উত্তরাঞ্চলের মহাসড়কের সার্বিক পরিস্থিতি জানাতে প্রতিনিধি মাহমুদুল হাসান আমাদের সাথে যুক্ত ছিলেন। এই মুহূর্তে ফরিদপুরের ভাঙা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে আসা পরিবহনগুলোর খবর জানাবেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। নারীর টানে ঘরে ফেরার যে প্রবণতা বা নারীর টানে ঘরে ফেরার যে খবর জানাতে আমি এই মুহূর্তে রয়েছি পদ্মা সেতুর যে জাজিরা প্রান্তের টোল প্লাজা সংলগ্ন স্থানে আমি অবস্থান করছি। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ঢাকা থেকে সকাল থেকেই যে বিভিন্ন অঞ্চলের মানুষ যে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যে প্রবেশ করছে সেই খবরটি আপনাদেরকে জানানোর জন্য আমরা অবস্থান করছি সড়কে। আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে সকাল থেকে সড়কে যানবাহনের চাপ একটু কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই এখানকার যে সড়কে গাড়ির চাপ বেড়েছে, যার কারণ সকলে কিন্তু তাদের কর্মকাণ্ড শেষ করে তারা কিন্তু তাদের নারীর টানে বাড়ি ফিরছেন। আপনাকে একটি বিষয় অবগত করতে চাই যে ঈদকে কেন্দ্র করে কিন্তু এই যে দক্ষিণাঞ্চলের মানুষের যে আগের যে একটি ভোগান্তি ছিল, পদ্মা সেতু না থাকার কারণে যে একটি ভোগান্তি ছিল সেটি কিন্তু এখন আর নেই বললেই চলে। তাই এখন কিন্তু পদ্মা সেতু পার হয়ে যে আমরা দেখছি যে প্রত্যেকটি গাড়ি কিন্তু পদ্মা সেতু পার হয়ে এই সড়ক দিয়ে কিন্তু তারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় তারা প্রবেশ করছেন। তো আমরা যেমনটি দেখেছি যে আমরা এখন পর্যন্ত সব জায়গায় আমরা খোঁজখবর নিয়েছি, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঈদ যাত্রাকে কেন্দ্র করে বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর যে জাজিরা প্রান্ত থেকে ঈদ যাত্রার খবরাখবরের সর্বশেষ। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী জনি ছিলেন পদ্মা সেতু এলাকায়, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে যথাসময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। এবার ঈদযাত্রায় পূর্বাঞ্চল বা পশ্চিমাঞ্চলে শিডিউলে খুব একটা হেরফের হয়নি, তবে গত দুদিনের তুলনায় শনিবার ট্রেনে যাত্রী সংখ্যা তুলনামূলক কম। দিনের শুরুতে ছেড়ে যাওয়া ট্রেন যাত্রীদের নেই কোনো ভোগান্তি। এছাড়া প্ল্যাটফর্মে যেন টিকিটবিহীন ব্যক্তি প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক ভালো লাগতেছে। যাচ্ছি হচ্ছে আমার নানি শাশুড়ি আছে, সবার সাথে আর কি ঈদ করার জন্য যাচ্ছি আর কি। দর্শক, এই মুহূর্তে একটু রাজধানীর খবর জানবো। সায়দাবাদ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমেনা হীরা। হীরা, শুনতে পাচ্ছেন? হীরা, সড়ক পথে যাত্রার মানুষের কি খবর আছে? যাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা, সার্বিক কেমন দেখছেন? মন, আপনাকে একটু জানিয়ে রাখি, আজ চাঁদরাত এবং চাঁদরাতে কিন্তু সর্বশেষ যে যাত্রা সেটা কিন্তু মানুষজন করছে। এবং আমরা কিছুক্ষণ আগে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিলাম এবং আমরা লঞ্চ ঘাটে ছিলাম, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু এখনও রয়ে গেছে। শেষ মুহূর্তে সবাই কিন্তু বাড়ি যাচ্ছে। এই মুহূর্তে আমরা সায়দাবাদ বাস টার্মিনালে আছি। মন, আমরা একটু আপনাকে দেখাবো। এখানে কিন্তু যাত্রীদের একটা সমাগম আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে সারি সারি বাস দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা কিন্তু তাদের যে আপন ঠিকানা, সেই আপন ঠিকানায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হচ্ছেন। এবং এখানে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলছিলাম। মন, যেটি বরাবরের মতোই সমস্যা প্রতিবারই যেটি ঘটে যে ঈদের আগে একটা বাড়তি ভাড়ার যে প্রবণতা সেটা থাকে। এবং বাস টার্মিনাল যাত্রীদের সঙ্গে কথা বলেছি, এখানে প্রায় 70% যাত্রী অভিযোগ করছে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এর বাইরে যদি আপনাকে একটু বলে রাখি, এই যে বাসের জন্য তারা দীর্ঘ সময় অপেক্ষা করছে, একটা ভোগান্তি। 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করেও কিন্তু তারা যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ের থেকেও 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করেও তারা কিন্তু গন্তব্যের বাস পাচ্ছে না এবং বাস একটু দেরিতে আসছে। আমরা কাউন্টারের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছে যে এই বাসগুলো যাত্রী নিয়ে গিয়ে কিন্তু খালি আবার ফেরত আসতে হয় এবং তারা আবার গাড়িতে করে কিন্তু যাত্রী বোঝাই করে নিয়ে যায়, তার কারণে একটু সময়ের প্রয়োজন পড়ে, এই কারণে একটু ডিলে হচ্ছে। এছাড়াও বাড়তি ভাড়ার যে প্রসঙ্গটি আসছে, আমরা বাস কাউন্টারে কথা বলছিলাম, তারা যেটি বললো যেহেতু বাসটি আবার খালি ফেরত আসে তো সেটিরও কিন্তু একটু অর্থ খরচ হয়। তো এটি কিন্তু যাত্রীদের সাথে টিকিটের সাথে কিন্তু তারা অ্যাডজাস্ট করার চেষ্টা করে। তো এই কারণে বাড়তি ভাড়ার যে বিষয়টি সেটিও কিন্তু আসে। তো এছাড়া যদি সব কিছু বাড়তি ভাড়া বা এই ডিলে এই বিষয়গুলো
ছাড়া যদি বলি মোটামুটি ঈদ যাত্রা অনেকটাই নির্বিঘ্নে কিন্তু তারা কাটাচ্ছেন এবং যাত্রীরা অনেকটাই সন্তুষ্ট, তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। কারণ প্রতিবার যেরকম ঝামেলা হয় এবার কিন্তু পশ্চিমাঞ্চলে কিন্তু সেই ঝামেলাটি হচ্ছে না। তারা বাসেও যেতে পারছে এবং লঞ্চে করেও যেতে পারছে, ট্রেনেও কিন্তু যেতে পারছে। তো মোটামুটি বলা যায় ঈদ যাত্রা তাদের সুখকর হচ্ছে। তো আমার কাছে এখন পর্যন্ত ঈদ যাত্রার এতটুকু ছিল সর্বশেষ। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে সহকর্মী আমেনা হীরা জানাচ্ছিলেন সড়ক পথে যাত্রীদের যাতায়াতের তথ্য। এবার বরিশাল থেকে নদী পথে ঘরমুখ মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান শিবলু। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে রাত পোহালি অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তাই ঈদুল আজহাকে কেন্দ্র করে নারীর টানে বাড়ি ফেরার মানুষগুলো তার আপন ঠিকানায় রাজধানী শহর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মাধ্যমে আসছেন প্রিয়জনের কাছে। এই অঞ্চল নদীকেন্দ্রিক হওয়া এই অঞ্চলের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌরুট। নদীপথকে ব্যবহার করে সকাল থেকে রাত অবধি পর্যন্ত নৌরুট দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু বাড়ি ফিরছে। ঈদের বাড়ি ফেরা লঞ্চ যাত্রীর কেউ কেউ অভিযোগ করেছেন কিছু কিছু লঞ্চে ধারণ ক্ষমতার চেয়েও অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। কথা বলেছি মেহেন্দিগঞ্জ থানা পুলিশ, নৌ পুলিশের সাথে। তারা যেমনটি বললেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নৌপথে যানমালের নিরাপত্তায় বিধান নিশ্চিতকরণে প্রশাসন তৎপর রয়েছে। পল্টনে পল্টনে বসানো হয়েছে নজরদারি। তো এই ছিল আমার কাছে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে নৌপথ থেকে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। শিবলু, আপনাকে ধন্যবাদ। এবার কোরবানির হাট। ঈদুল আজহার শেষ সময় সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে চলছে পশু কেনা বেচার ধুম। ক্রেতা বিক্রেতাদের সমাগমে যেন তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই হাটে। তবে গোখাদ্যের দাম কিছুটা বাড়ায় পশু লালন পালনে বাড়তি খরচ পড়েছে খামারিদের। বাজেটের মধ্যে গরু কিনতে পারায় খুশি ক্রেতারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে এস এম হামিমের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের শেষ সময় ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে সরগরম হয়ে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। পশুখাদ্যের দাম বেশি হওয়ায় পশুপালনের খরচ অনেক বেড়েছে, তাই কোরবানির পশুর দাম একটু বেশি বলে জানান খামারিরা। গরুটা যে পরিমাণ আমি লাভের আশা করছিলাম সে পরিমাণ বাজারে মূল্য নাই, এত দাম বেশি যে কতবার বাইরে গতবার হচ্ছে। এদিকে হাট বাজারে জাল টাকায় যাতে কেউ হয়রানি না হয় সেজন্য বিভিন্ন হাটে কাজ করছে প্রশাসন। জাল টাকার বিস্তার রোধে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের ঠাকুরগাঁও সদর উপজেলায় যে সমস্ত ব্যাংক রয়েছে, আমরা বিভিন্ন হাটে বিভিন্ন ব্যাংকে দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। তারা তাদের জাল টাকা শনাক্তকরণের মেশিন সহ ওই সমস্ত হাটে উপস্থিত থাকছে নিয়মিত। কুরবানি ঈদকে সামনে রেখে যশোরের মনিরামপুর ও কেশবপুরে ছোট বড় গরুতে জমজমাট হাটগুলো। গোখাদ্যের মূল্য বাড়ায় কুরবানি পশু বিক্রিতে লাভ কম হওয়ার আশঙ্কা করছেন খামারিরা। সহনীয় দামে বাজেটের মধ্যে গরু কিনতে পারায় খুশি ক্রেতারা। গৃহস্থরা গরুর দাম অনেক বেশি চাই, সেই হিসাবে বাজারের গরুর দাম একটু কম মনে হচ্ছে। ভালো না। এদিকে ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে বৃহত্তম আলাউদ্দিন নগর পশুর হাটে কুরবানির পশু বেচা কেনার ধুম পড়ে। কুরবানির পশুতে হাট হয়ে উঠে জমজমাট। খামারি ও ব্যাপারীরা নানা জাতের পশু নিয়ে আসছেন। পছন্দের কুরবানির পশু নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারাও। দাম পালি পারে বিক্রি করে দিতাম, সমান সমান হলো তাও হয়, তাও 2-3 হাজার টাকা লসে চলে যাচ্ছে। হাটে কুরবানির পশু কিনতে আসা ক্রেতা ও বিক্রেতারা যাতে নির্বিঘ্নে বেচাকেনা করতে পারে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। এস এম হামিম, মাই টিভি। এই মুহূর্তে হাটের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে শেষ মুহূর্তে হাটে পশুর দাম কেমন দেখছেন? সার্বিক কি অবস্থা? ক্রেতারা কি বলছেন? পারভেজ, আমাকে শুনতে পাচ্ছেন?
পারভেজ, বরিশালে আমি এই শেষ মুহূর্তে মুহূর্তে রয়েছি হাটের বরিশাল পরিস্থিতি কি সিটি দেখছেন? কর্পোরেশনের যে 4টি স্থায়ী গরুর হাট রয়েছে তার যে একটি স্থায়ী রয়েছে, সবসময় যে হাটে স্থায়ী থাকে সেই হাটে রয়েছে বরিশাল কাশীপুরের বাগিয়া হাটে। এই হাটে সব থেকে বেশি যে গরুর দামটি ছিল সেটা ছিল 3 লক্ষ টাকা, এবং এখানে সকাল থেকে না প্রায় 2-3 দিন থেকে কিন্তু আসলে ক্রেতাদের সমাগম ছিল। তবে ভারতের কোনো গরু কিন্তু এই হাটে এখন পর্যন্ত দেখিনি, দেখা মেলেনি। যেসব গরু রয়েছে তার মধ্যে আসলে বড় গরুর থেকে যেসব ছোট গরু রয়েছে দেশি, সেসব গরুর চাহিদাই কিন্তু অনেকটা বেশি রয়েছে। এবং আমরা কথা বলেছি খামারিদের সাথে, তারা বলছে বিগত বছরের থেকে এবছর গরুর বা গোখাদ্যের যে দাম রয়েছে, পশু খাদ্যের, সেসব দাম অনেকটা বেড়ে যাওয়ার কারণে এবছর অনেকটা গরুর লালন পালনে ব্যয় বেড়েছে, যার কারণে দামের তারতম্যটা অনেকটা বেশি, কিছুটা বেশি হলেও কিন্তু ক্রেতা রয়েছেন। তবে শহরে পশুগুলোকে রাখতে অনেক জায়গায় আসলে অসুবিধা হওয়ার কারণে কিন্তু তারা ঈদের একদিন আগে বা বিশেষ করে আজ অনেক জায়গায় শেষ হাট, এই হাট থেকে আসলে অনেকে গরু সংগ্রহ করছে। এর পাশাপাশি বরিশালে মোট স্থায়ী হাট রয়েছে 4টি, এর মধ্যে বরিশালের জেলার 10টি উপজেলায় স্থায়ী রয়েছে 25টি, অস্থায়ী রয়েছে 53টি হাট, এবং বরিশাল সিটি কর্পোরেশনের মোট 4টি রয়েছে স্থায়ী হাট। এর পাশাপাশি এছাড়াও হাটের বাইরেও আমরা দেখেছি বিভিন্ন এলাকায় বিভিন্ন লোকজন তাদের আসলে বিভিন্ন গ্রুপ করে কিন্তু তারা ছোট বড় গরু সরবরাহ করেছে এবং বিক্রি করেছে। এই হাটে, এই যে হাটটিতে, পশু হাটটিতে রয়েছে, এখানের যিনি ইজারাদার রয়েছেন তার সাথে একটু কথা বলে জানতে চাইবো যে আপনার হাটে আসলে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা, বা ভেটেরিনারি সার্জন রয়েছে কিনা, বা কোনো এখন পর্যন্ত কোনো যে ক্রেতা বা পাইকার বা ব্যাপারী যারা ছিল তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা, বা কি কি সুবিধা রয়েছে? জি ধন্যবাদ। আমি এই হাটের ইজারাদার এবং আমার হাটটি বাগিয়া গরুর হাট নামে পরিচিত, এবং এটি বরিশালের অত্যন্ত পুরনো হাটগুলোর এবং ঐতিহ্যবাহী হাটগুলোর মধ্যে একটি। আমাদের হাটে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গরু অলরেডি রয়েছে, এবং গতকালকে থেকে আলহামদুলিল্লাহ ভালোই গরু কেনা বেচা হচ্ছে এখানে, এবং আমরা ব্যাপারীদের ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা প্রোভাইড করতেছি এখানে। এর মধ্যে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, পশু চিকিৎসক, এবং সিটি কর্পোরেশনের তরফ থেকে বিশুদ্ধ খাবার পানি, বা পাইকারদের যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। সর্বক্ষণিক 24 ঘন্টা প্রশাসনিক নিরাপত্তা এখানে জোরদার রয়েছে, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের হাটে এখন পর্যন্ত ঘটেনি। এবং যদিও কেনা বেচা গত বছরের ন্যায় একটু কম, বাট আমরা আশাবাদী যারা এখন পর্যন্ত গরু কিনতে পারেনি তারা আমাদের এখানে আসলে তাদের পছন্দ মতো গরুটা পেয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছেন, পাশাপাশি আমাদেরও প্রত্যাশা রয়েছে যে এই কোরবানির আসলে পশু কোরবানির মধ্য দিয়ে যেন আমরা আমাদের যে অশুভ যে পশুটা রয়েছে সেটা জানি কোরবানি দিতে পারি। তো আপাতত এই রয়েছে বরিশালের পশু হাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে পশুর হাটের খবর জানছিলাম সহকর্মী পারভেজ রাসেলের কাছ থেকে। জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদ জামাতে ডিএমপির পক্ষ থেকে 5 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, ঈদ কেন্দ্রিক সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। পরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন র্যাবের ডিজি মোহাম্মদ হারুনুর রশিদ। পরে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র্যাব প্রস্তুত রয়েছে। দেশবাসীকে নির্বিঘ্নে ঈদ করার আহ্বান জানান তিনি। ঢাকা মহানগরীতে এই জামাত সহ সকল জামাতের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে যেহেতু মহামান্য রাষ্ট্রপতি নামাজ পড়বেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন, কূটনৈতিক বোর্ডের সদস্যবর্গ থাকবেন, সেজন্য এখানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত, সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। এই জায়গাগুলোতে আমরা ওয়াচ টাওয়ার স্থাপন করেছি, সার্বক্ষণিক কন্ট্রোল রুম রয়েছে। আমাদের সার্বক্ষণিক মনিটরিং করার জন্য আমাদের র্যাব সদর দপ্তর থেকেও কিন্তু কন্ট্রোল রুম স্থাপন করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে হাটের খবর জানাতে যুক্ত হবেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, দ্বীপ জেলা ভোলায় কোরবানির হাটের কি তথ্য আছে আপনার হাতে? ঈদ প্রস্তুতি কেমন, ক্রেতারা কি বলছেন, সার্বিক তথ্য জানাবেন। Yeah.
ধন্যবাদ মূল। আপনি জানেন আর কিছুক্ষণ আর কয়েক ঘন্টা পর কিন্তু মুসলমানদের যে পবিত্র একটি ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাত পোহালি কিন্তু এই ঈদুল আজহার মাত্র কয়েক ঘন্টা বাকি। তো আমি কিন্তু আছি এখন ভোলার ইলিশার হাটে। এখানে যেহেতু আপনি জানেন একদম শেষ সময় কিন্তু চলছে। এর আগে কিন্তু আমি কয়েকটি হাট ঘুরে যেমনটা দেখেছি যে প্রথম দিকে কিন্তু হাটে গরুর দাম একদম চড়া থাকলেও কিন্তু গতকালকে ভোলার যে কয়েকটি হাট ঘুরে আমি দেখেছি গরুর দাম কিন্তু অনেকটা নেমে গিয়েছিল। আজ কিন্তু শেষ সময় যেহেতু চলছে ভোলার ইলিশার হাটে, আমি সকাল থেকে কিন্তু এই হাটটিতে পশু উঠতে দেখা গিয়েছে। ক্রেতা এবং বিক্রেতারা শেষ সময় থাকাতেই কিন্তু ক্রেতারা নেওয়ার জন্য অনেক আগে থেকে এসে ভিড় জমেছে এবং বিক্রেতারা কিন্তু পশু নিয়ে মাঠে এসে দাঁড়িয়েছে। তবে আজকে শেষ সময়তে কিন্তু পশুর দাম অনেকটা বেশি বলে যেমনটা দেখা গেছে গত হাটের তুলনায় কিন্তু এমনটাই দেখা গেছে। তো আমার সাথে পশু কর্মকর্তার সাথে কথা হয়েছে। পশু কর্মকর্তা যেমনটা জানিয়েছেন ভোলা জেলায় কিন্তু 92,450টি পশুর চাহিদা রয়েছে, পশু মজুদ রয়েছে, কিন্তু 7,000 পশু কিন্তু অতিরিক্ত রয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং ভোলার যে 3,717টি খামার রয়েছে, খামারদের সাথে আমার যেমনটা কথা হচ্ছে খামারিরা বলছেন যে এবার খাদ্যের দাম কিন্তু বেশি থাকাতে তারা পশু বিক্রিতে তেমন একটা পোষাতে পারবেন না। এমনকি বললেও কিন্তু অন্যদিকে তারা বলছেন যে মধ্য দিয়ে 2 হাট বেশি থাকলেও আজকের হাটে কিন্তু অনেকটি হাটে পশুর দাম চড়া বলে কিন্তু এমনটা দেখা গিয়েছে। তো শেষ মুহূর্তে যেহেতু চলছে কোরবানির জন্য ক্রেতা ও পশু কিনতেই হবে, বাকি সময়টা পশুর দাম কিরকম থাকে। ভোলা থেকে আমার সর্বশেষ খবর পশুর হাট থেকে। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী আরিফ হোসেন লিটন ভোলা থেকে পশুর হাটের তথ্য জানাচ্ছিলেন আমাদের। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে ঈদুল আজহার নামাজ ও কোরবানির সময় বৃষ্টির শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এ সময় বৃষ্টিতে পড়তে পারেন রংপুর, সিলেট ও ময়মনসিংহের মুসল্লিরা। তবে বিকেল 3টার দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের উত্তর অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের দিন সারা দেশে সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস। আগামী যদি আমরা কয়েকদিন চিন্তা করি, যদি আমি টোটালি 10 দিন চিন্তা করি, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টে ডিভিশনে আমাদের অনেক থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। ঈদের দিনে পূর্বাভাস যদি আমি বলি, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এই 3টা ডিভিশনে আমাদের প্রায় অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং ভারী বর্ষণও হতে পারে, ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর সাথে যদি তারপরে যদি বৃষ্টির সম্ভাবনা বেশি তাহলে চট্টগ্রাম ডিভিশন এবং ঢাকা ডিভিশনের উত্তর পূর্বাংশ বেশি বৃষ্টি হতে পারে। আর খুলনা, বরিশাল, রাজশাহীতে বৃষ্টির পরিমাণ অনেক কমে আসতে পারে। হয়তো আকাশ মেঘলা থাকতে পারে, সামান্য বৃষ্টি হতে পারে, ওখানে বৃষ্টির সম্ভাবনা সামান্য রংপুর, ময়মনসিংহ, সিলেটের তুলনায়। এটা হলো ঈদের পূর্বাভাস। দর্শক, এবার একটু ঢাকার ভিতরে পশুর হাটের তথ্য জানবো। 300 ফিট পূর্বাচল হাটে রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। অপু, রাত পোহালে কিন্তু ঈদ, কি দেখছেন সার্বিক পরিস্থিতি? হাটের পশুর দাম কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন আমাদের। মৌন, আপনাকে ধন্যবাদ। এর আগে কিন্তু আমরা নতুন বাজার যে সাইদানগর যে পশুহাট ছিল সেই পশুহাট থেকে আমরা সর্বশেষ খবর জানাচ্ছিলাম সেখানকার পশুহাটের অবস্থা। সেখানে কিন্তু গরুর চেয়ে ছাগলের আধিপত্যটা অনেক বেশি এবং ক্রেতাদেরও কিন্তু আসলে ভিড় সেখানে এতটা বেশি যে আসলে কল্পনার বাইরে, কারণ সাধ্যের মধ্যে সবাই আসলে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কোরবানি দিতে চায়। আমরা এখন আছি পূর্বাচলের 300 ফিটের এই হাটে। এই হাটে আমরা এসে দেখেছি গত কয়েকদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণ গরু কিন্তু এখানে উঠেছে, কিন্তু গতকালকে রাত পর্যন্ত অবধি যে প্রচুর পরিমাণ যে গরু ছিল সেগুলো কিন্তু আসলে মানুষ মানে ক্রয় করেছেন এবং অনেকে বলছেন যে তাদের সাধ্যের মধ্যে পেয়েছেন। এবং এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে অধিকাংশ গরু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, কিছু গরু এখনো বাকি রয়েছে এবং এখানকার যে ব্যবসায়ী এবং খামারি রয়েছেন তারা আসলে ধারণা করছেন যে আজকে মানে রাতের মধ্যেই আসলে এইসব বাকি যেগুলো গরু রয়েছে সেই গরুগুলো আসলে তারা বিক্রি করে তারা ঘরে ফিরতে পারবেন। তবে খামারিদের একটা সংখ্যা আছে যে বিগত দিনে যে দামের প্রত্যাশা করেছিলেন সেই দামের
সেক্ষেত্রে কিন্তু একটু হলেও মানে ঘাটতি রয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যারা ক্রেতা আসলে তারা বলছেন যে তারা গরু কিনতে এসে অতিরিক্ত দামের মুখোমুখি হচ্ছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে এখানকার যে হাটের মানে সার্বিক পরিস্থিতি আসলে কি? এ জায়গা হাটের পরিস্থিতি খুবই ভালো। আপনার গতকালে পর্যাপ্ত পরিমাণ গরু ছিল, গতকাল রাত 12টার ভিতরে অনেক গরু বিক্রি হয়েছে, আর যেগুলো আছে আজকে রাত 12টার ভিতরে আমরা আশা করি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। ক্রেতা বিক্রেতা উভয়ে যদি সমঝোতা, ইনশাল্লাহ রাত সন্ধ্যার ভিতরে গরু বিক্রি হয়ে যাবে। মুন, আপনি শুনছিলেন যে তার প্রত্যাশা কথা, অর্থাৎ সবকিছু মিলিয়ে বলতে গেলে যে অন্যান্য হাটের মতো এই হাটও অনেকটা মানে জমে উঠেছিল এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে যে দামের যে মানে কষাকষি সেটা শেষে কিন্তু অনেক গরু বিক্রি হয়ে গেছে। এখন বাকি গরু আছে, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র, যেহেতু রাত্রে হলে ঈদ, সেহেতু আসলে রাত 12টার মধ্যে এই বাকি গরুগুলো বিক্রি হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ী এবং খামারিরা। তো এটাই ছিল মুন আমার কাছে মানে পূর্বাচল 300 ফিট থেকে সর্বশেষ খবর। মুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, 300 ফিট পূর্বাচল হাট থেকে সহকর্মী আবু সাইদ উপযুক্ত ছিলেন আমাদের সাথে, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন। এবার অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশ কারোর সঙ্গে কখনো নতজানু আচরণ করেনি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেছেন। সেন্ট মার্টিন পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। আরো জানাচ্ছেন রাকিব হাসান। সেন্ট মার্টিন পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই সংবাদ সম্মেলন। বাংলাদেশ কারোর সাথে নতজানু আচরণ করেননি জানিয়ে তিনি বলেন, মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করছে বাংলাদেশ। আমরা কোনো নতজানু আচরণ কোনো অবস্থাতে করিনি, ভবিষ্যতে কয়েকদিন আগেও মিয়ানমার সীমান্তে উত্তেজনা হলে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী যারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তখনও বিএনপি বেহুদা কিছু মন্তব্য করেছে। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে, এখনো সে একই কাজ তারা করছে। লন্ডনে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিএনপির কমিটি হয় মন্তব্য করে বিএনপিকে আবারও ব্যর্থ দল বলে আখ্যা দেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। তারা ব্যর্থ বলে এখন কাউকে সরিয়ে দিচ্ছে। ব্যর্থতার দায়টা, মূল দায়টা যা, তিনি রিমোট কন্ট্রোলে কাউকে সরিয়ে দিচ্ছেন, কাউকে পদায়ন করছে। এ সময় পদ্মা সেতু থেকে একদিনে 5 কোটি এবং বঙ্গবন্ধু সেতু থেকে একদিনে 4 কোটি টাকা টোল আদায়ের রেকর্ড হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এমন কথা বলেছেন যা শুনে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম কোনো ধারণা নেই। আমি মির্জা ফখরুলের বক্তব্যের আগেই আমাদের বক্তব্য, সরকার এখানে নির্বিকার নয়। আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসেবে তিনি যা বলতে চেয়েছেন তার জবাব আমি দিয়েছি। তিনি পরে বলেছেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে সরকার পরনির্ভরশীল হয়ে পড়েছে, সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্য দেশের আগ্রাসী মনোভাব প্রতিহত করার কোনো উদ্যোগ নিতে পারছে না সরকার। গণতন্ত্র পুনরুদ্ধার চাইলে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন রিজভী। অবৈধভাবে ক্ষমতায় থাকে এবং সেটা যদি কি বলে ভোটারবিহীন সরকার থাকে, তার তো কোমরে জোর থাকে না, তাকে পরনির্ভরশীল হয়ে থাকতে হয়।
সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদ উল আজহা। সৌদিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে মক্কার পবিত্র কাবা শরীফ ও মদিনা মসজিদে নববীতে। এদিকে মধ্যপ্রাচ্যের বাইরেও ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে আজ। ইউরোপ আর আফ্রিকার কয়েকটি দেশেও ঈদ উদযাপিত হচ্ছে। এদিকে সৌদি আরবে মুজদালিফা থেকে জামারা পৌঁছে প্রতীকী শয়তানকে উদ্দেশ্য করে 21টি পাথর নিক্ষেপ করেন হাজিরা। এর আগে মিনা থেকে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করেন হাজিরা। এরপর তারা কাবা শরীফের সামনে 2 পাহাড় সাফা ও মারওয়ার 7 বার সাই করেন। সেখান থেকে তারা আবার ফিরে যান মিনায়, নিজেদের তাঁবুতে করেন পশু কোরবানি। সংবাদ শেষ করছি, শিরোনাম জানিয়ে দিচ্ছে আরো একবার। ঈদ যাত্রার শেষ দিন আজ প্রিয়জনের সাথে আনন্দ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন মানুষ। মহাসড়কে নেই যানজট, ট্রেন যাত্রায় স্বস্তি। ঈদ উল আজহার শেষ সময় সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বাজেটের মধ্যে গরু কিনতে পারায় খুশি ক্রেতারা। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের দিন গরম থাকবে, বিকেলে বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া অফিস। কোনো উস্কানিতে পা দেবে না বাংলাদেশ বললেন ওবায়দুল কাদের। সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করছে না সরকার, অভিযোগ রিজভীর। এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জামারায় পাথর নিক্ষেপের পর পশু কোরবানি দিলেন হাজিরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।